ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আমাদের চোখের আড়ালে এমন অনেক কিছু ঘটনা ঘটে যায়, যখন যার সঙ্গে ঘটে তখনই আমরা বুঝতে পারি যে এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। যাই হোক, নতুন বছরের সবাইকে শুভকামনা এবং উইশেষ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবাই যারা যারা প্যারানর্মাল কেয়ার শোনেন এবং সাবস্ক্রাইব করছেন সবারই, এবং শুধু যারা করছেনও না তাদের সবারই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে যে ঘটনাটা এসছে আমার কাছে, মানে আমি শুনেছি, সেটা আমারই একজন ক্লায়েন্ট বলতে পারেন। ক্লায়েন্ট বলতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে, তো তিনি কন্ট্যাক্ট করেছেন, তো তারই মুখ থেকে শোনা একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উইথ হিজ পারমিশন। তো যেরকম শুনেছি আমি সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের সামনে তুলে ধরছি আমার ভাষার মাধ্যমে। আজ থেকে 10-12 বছর আগে, ঠিক 12 বছরের কাছাকাছি, আমরা থাকি দাদা উলুবেড়িয়ায়। দিনটা ছিল খুব স্বাভাবিক দিন, আর 5টা দিনের মতনই খুব সাধারণ এবং স্বাভাবিক দিন। হঠাৎ করে বাজার থেকে ফিরে গিয়ে দেখি বাবার প্রচণ্ড অসুস্থ হয়েছে, অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে। তো আমাদের যে হাউস ফিজিশিয়ান একজন ছিলেন, কলকাতায় থাকতেন, কোনো না কোনো কাজের ক্ষেত্রে ওনার সঙ্গে আলাপ হয়, তো ওনাকে সরাসরি কল করা হয় ল্যান্ড ফোন থেকে। তো উনি যেটা বলেন, কিছু মেডিকেশন বলেন, কিন্তু মেডিকেশনে না কমলে ডাইরেক্ট কোনো নিয়ারেস্ট হসপিটালে অ্যাডমিট করতে বলে। তো যথারীতি যেরকম বলেন মেডিকেশন সেরকম কাজ না করাতে আমি একটা হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে অ্যাডমিট করি বাবাকে। কষ্টটা সেমই হয়ে যাচ্ছিল, কিন্তু হাতের সামনে, আমি হসপিটালের নামটা নিচ্ছি না, হাতের সামনে যখন হসপিটালে গিয়ে পৌঁছই, কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, আজ থেকে 12 বছর আগে আমি এই সমস্ত জিনিসকে মানতামই না। যদি আমার প্রথম মানার সূত্রপাত হচ্ছে আমার বাবা। তো সেই ক্ষেত্রে এবার ঘটনায় ফিরে আসি। যখন হসপিটালে যাই তখন বাবাকে নিয়ে সমস্যা, এমার্জেন্সিতে দেখানো হয়, তো ওরা বলে যে অ্যাডমিট করতে হবে, কিছু প্রবলেম কমপ্লিকেশন আছে। তো যথারীতি আমরা অ্যাডমিট করি এবং অ্যাডমিট করার সঙ্গে সঙ্গেই চিকিৎসা তো আরম্ভ হয়, কিন্তু এনভায়রনমেন্টটা আমার ঠিক ভালো লাগছিল না। এমনি একটা হয় না যে আপনি আপনার রোগীকে, পেশেন্টকে যেখানে রেখেছেন সেটাও তো একটা ভালো লাগা না লাগা, তার জন্যেই নার্সিংহোমের ব্যবস্থা, কিন্তু বুঝতে পারছিলাম না যে সে কন্ডিশনটা কীরকম যতক্ষণ না কোনো বড় ডাক্তারের অ্যাডভাইস পাচ্ছি। তো যথারীতি তারপরে অনেক কিছু হয় এবং বাবার আমার প্রথম স্ট্রোক, ডাক্তার বলে একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, যার ফলে এই অবস্থা। হ্যাঁ, এখানে আর একটা জিনিস বলে রাখি, সময়টা ছিল শীতকাল, ডিসেম্বরের এন্ড, ঠিক নিউ ইয়ারের কাছাকাছি নয়, আবার ক্রিসমাসেরও কাছাকাছি নয়, ডিসেম্বরের এন্ড বলতে পারেন 15 তারিখের পরের ঘটনা এটা। তো যথারীতি এরকম 2-4 দিন চলে, কিন্তু ঘটনার সূত্রপাত হয় বাবা যখন হসপিটাল থেকে ব্যাক করে আসে। যেদিন ব্যাক করে আসে সে তার আগের দিনে ডাক্তার বলে যে উনি বেড রেস্টে থাকবেন, আমরা ছেড়ে দিচ্ছি। বিশেষ মেডিকেশন তো চলছিলই, এবং সেই সময়কার যে শ্বাসকষ্ট, অক্সিজেন লেভেল থেকে আরম্ভ করে যা যা কন্ডিশন সমস্ত কিছুই নর্মালাইজ ছিল, এবং তার ফলেই ডাক্তার ডিসিশন নেয় যে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন, কিন্তু বেড রেস্টে থাকবে। কিছু খাবার দাবারের নিয়মকানুন দেয়, যেহেতু একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে এবং বয়স ধরুন মোটামুটি 50+ বলতে 55+। তো আমরা সেই দিন বাবাকে বাড়ি নিয়ে আসি। ঘটনার সূত্রপাত হয় তার পরের দিন থেকে। সকালবেলা যথারীতি বাড়ির পরিবারের মধ্যে আমি, আমার মা, তখন আমার বিয়ে শাদী হয়নি, আমার কাকা কাকিমা, বাবাই বড় ছিলেন,
কাকা কাকিমা এবং আর একটা ছোট ভাই, মানে ছোট বলতে আমার থেকে 2 বছরের ছোট ছিল। এই পরিবারের মানে এই কজনই আমরা পরিবার একত্র থাকতাম, এখনো আমরা একত্রই আছি। তো পরের দিন যেটা হয়, বাবা সকালবেলা উঠে মানে তার যে এই যে শারীরিক 2 দিন আগে যে ঘটনাটা ঘটে, তাকে দেখেই মনে হচ্ছিল যে স্ট্রোক। তো আমরা এটা চিন্তা করি, বিশেষ করে আমি, যে থাক সবসময় মাথার মধ্যে রোগ থাকলে বা শরীরের মধ্যে আমার এই অসুবিধে সেই অসুবিধে থাকলে আরও মেন্টালি ডিস্টার্ব হবে। তো সেই ক্ষেত্রে জিনিসটাকে স্বাভাবিকই মনে করি। কিন্তু যখন সন্দেহ আরম্ভ হয় সেটা হচ্ছে বাবার খাওয়া দেখে। যথারীতি সেই দিনে আমাদের স্টু হয়েছিল, মানে চিকেন স্টু, খুব ভালো করে মনে আছে। এবং বিশেষ করে ডাক্তার হালকা করে চিকেন স্টু, এবং সেই সময় একটা মাইল্ড স্ট্রোক হলে যা যা সেই সময় করণীয় মানে ফুড হ্যাবিট থাকা দরকার সেই অনুযায়ী চলছিল, মানে লিখে দিয়েও দেন, এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিন এবং তার সঙ্গে সঙ্গে বেড রেস্ট একটা ব্যাপার ছিল। কিন্তু বাবাকে দেখে সম্পূর্ণ মনে হচ্ছিল সে একদম সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার বিহেভিয়ারে কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করি। যেমন ধরুন, অত্যাধিক মাত্রায় হাসি, এবং আবার কোনো সময় অত্যাধিক মাত্রায় এতটাই সিরিয়াস, যেটা আমার বাবাকে এতদিন এত বছর হয়েছে, বড় হয়েছি, ছোটোবেলা থেকে দেখেছি, কোনো দিনই বুঝতে পারিনি যে একটা মানুষ এরকম। কারণ আমার বাবা খুব নর্মাল মানুষ, স্বাভাবিক মানুষ, এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। সন্দেহটা যখন গভীর হতে থাকলো, প্রথম আমি আর নোটিস করি, বাড়ির লোক ততটা নোটিস করতে পারিনি, বাড়ির লোক পরে নোটিস করে। চিকেন স্টু এমনি বাবার স্বাভাবিক খাওয়া দাওয়া ছিল, যদি বাড়িতে চিকেন হতো 1-2 পিস, তার বেশি নয়, মানে খুবই কম খাওয়া ছিল, তার খাবার রেট বেড়ে গেল। তখনও কিছুটা মনে ডাউট ছিল, আবার কিছুটা ডাউট বলতে যে কোনো রকম কি কোনো মানে পার্শ্বক্রিয়া হচ্ছে সেই সমস্ত। তখন এই সমস্ত ব্যাপার কোনো সময়, কারণ আমরা তো বিশ্বাসই করতাম না, মানে আমি আমার কথা বলি দাদা, বিশ্বাসই করতাম না। তো যথারীতি অস্বাভাবিক এটা লাগে যে কোনো পার্শ্বক্রিয়া হচ্ছে, মানে রোগটা যেটা হয়েছে তার, কারণ বাবাকে তো এতদিনে এত কিছু খেতে দেখিনি, বিশেষ করে চিকেন জাতীয় খাবার সেই দিনে সে বেশি খায়, বলতে পারেন 2-3 জনের খাবার খায়। তো যাই হোক, এটা তখনও এমনি বলে যে এতদিন তো হয়তো ছিল, সেই জন্য লোভ সামলাতে পারেনি, থাক খেতে দে। কিন্তু ধীরে ধীরে ঘটনা গভীর হতে থাকে। রাত্রিবেলা জেগে থাকা, রাত্রিবেলা ঘরের মধ্যে নিজের মতন করে নিজের সঙ্গে বকা, একটা দেখে মনে হচ্ছিল যে একটা সুস্থ মানুষ এরকম কখনো ভুগতে পারে না, বাট বাবার মধ্যে এরকম ধরনের কোনো সিমটমই ছিল না। এবং মাঝে মাঝেই দিন যত যেতে লাগলো উগ্রতা বাড়তে লাগলো। এবং সব থেকে বড় যেটা 2টো জিনিস আমাদেরকে সেই রাস্তায় বা বিশ্বাস করতে বাধ্য করে, একটা হচ্ছে যে এখন সেই পরিস্থিতি নেই, তখনকার দিনে আমাদের বাড়ির মানে আমাদেরই একটা পোলট্রি ফার্ম ছিল, বলতে পারেন পোলট্রি ফার্ম, মানে আমাদের মেন সোর্স অফ ইনকাম ওটাই ছিল। আমরা শহরে এবং আশেপাশের সারাউন্ডিং আমরা পোলট্রি ডিম বলুন বা মানে যেটা হয়ে থাকে একটা পোলট্রি ফার্ম থেকে যা যা যায় সেগুলো সাপ্লাই দিতাম। রাত্রিবেলার দিকে মানে পোলট্রি ফার্মটা এতটাই কাছে ছিল, মানে যদি কোনো রকম চেঁচামেচি হতো আমরা মানে জানতে পারতাম যে কিছু না কিছু হয়েছে। এবং শীতকাল, অতটাও তো সাপখোপের ভয় না থাকলেও টুকটাক বেড়াল বা ভাম বিড়ালের ভয় তো থাকতোই। সেরমভাবেই ব্যবস্থা করা ছিল যাতে তারা প্রবেশ না করতে পারে। কিন্তু তা সত্ত্বেও প্রথম রাত্রিটা ঘুমের ঘোরে ছেড়ে দিই, কিন্তু পরের রাত্রিরে একই সিমটম দেখে যে অত্যাধিক মাত্রায় যদি ধরুন একটা পোলট্রি ফার্মে কেউ ঢুকে যদি কাউকে তাড়া করে, মুরগিগুলো যখন এদিক ওদিক দৌড়ায় আর ডাকে, সেই অনুভূতিটা আমরা করি। এবং আমি নয়, আমাদের পরিবারে আমার মা, আমি, আমার কাকা কাকিমা সবাই। তো ভাবি যে কোনো রকমভাবে হয়তো চোর এসছে, কিন্তু মনে একটা কোনো রকম বলে না, যখন কোনো কিছু ঘটে না আপনার মন আপনাকে অনেক কিছুই বলে দেয়, সাবকনসিয়াস মাইন্ড বলুন বা ভেতর থেকে, এখন সেগুলো অনুভব করতে পারি যে যেহেতু তখন আর এইসব বিশ্বাস করতাম না, কিন্তু এই ঘটনাটা একটা বড় অস্বাভাবিক ব্যাপার নেয়। এবং আর একটা ঘটনা যেটা আমি বলবো আপনাকে আগে গিয়ে,
তো থার্ড দিন যখন হয়, আমি সাহস করে একটা লাঠি নিয়ে মানে মিটি পায়ে মানে কোনো রকম জুতো ছাড়া আমি পোলট্রি ফার্মের দিকে এগোই। গিয়ে যেটা দেখি, আমার বাবা একটা মুরগিকে একে অস্বাভাবিক মাত্রায় মেরে, কিভাবে মেরেছে সেটা দেখতে পাইনি, কাঁচা অবস্থায় খাচ্ছে। মানে সেটা দেখে আমি তখন চিৎকার করে ফেলেছিলাম। চিৎকার করাতে আমার এতটাই অস্বাভাবিক চিৎকার ছিল, হয়তো আমি নিজেও জানি না। সে আমার সামনে উঠে আসে এবং তার মুখে রক্ত ঝরছে, মানে তার পালক টালক মুখের আশেপাশে লেগে। এই অবস্থায় দেখে আমি জাস্ট কিছুক্ষণের জন্যে চুপচাপ হয়ে গেছিলাম যে আমি কাকে দেখছি, এটা আমার বাবা না অন্য কেউ। যথারীতি বাবা আমাকে দেখে একটা অদ্ভুত দৃষ্টিতে, তারপর দেখি সে নিজের ঘরের দিকে চলে যায়। এটা একটা ঘটনা যেটা আমাদের প্রচণ্ডভাবে ভাবিয়েছিল সেই সময়। আমরা যখন পরের দিন মানে প্রথম আমার চেঁচামেচিতে সবাই উঠে পড়ে, ঠিকই বুঝতেই পারছেন যে শীতের রাত, এমনি সব কিছু শান্ত, তো সেখানে একটা চেঁচামেচিতে এমনিই তার দুদিন আগে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে বাড়িতে, তো সবাই একটা মানে সজাগ অবস্থায় থাকে। তা আমি ঘটনাটা টোটালি সবাইকে বলি। আমার কাকা যেটা আমাকে বলে যে আমার নাম তো পল্টু, মানে এমনি ডাক নাম, যে তো এটা কিন্তু স্বাভাবিক লাগছে না, তুই বিশ্বাস করিস বা না করিস, এটা অস্বাভাবিক ব্যাপার। কারণ দাদা এরকম হতেই পারে না, একটা মানুষ কখনো কাঁচা মাংস, তার মানে সে পাগল আর নাহলে অন্য কিছু বলাতেই আমার মাথায় ডাউট হঠাৎ করে বলে না, যেন মনে হচ্ছে যে আমি যেন অনেক দিন থেকে এটাকে মানি বা বিশ্বাস করি। যাই হোক, সেকেন্ড যে ঘটনাটা ভাবিয়ে তোলে আমাকে, একদিন হয় কি, আমার কাকিমা ওয়াশরুমে যায় সকালে, মানে দুপুরের দিকে, এবং বুঝতে পারছেন একটা ওয়াশরুমে একজন মহিলা ওয়াশরুমে গিয়ে মানে স্নান করতে যাওয়াতে দুপুরবেলার দিকে, তো সেখানে আমি আর খুলে এতটা কিছু বলতে পারছি না দাদা, আপনি একটু মানে বুঝতেই পারবেন। মানে এমন অবস্থায় দেখা যায় বাবা, মানে ওই অবস্থায় মানে কাকিমা আমাকে দেখেছিল, মানে আমরা যখন যাই সেই অবস্থায় দেখি মানে অর্ধনগ্ন অবস্থায়, কিন্তু আমার বাবা তার শরীরের ওপর বসে তার গলা টিপে ধরেছে। এই সমস্ত দেখে আমার কাকা ডিসিশন নেয় যে কোনো একজন মানে স্পিরিচুয়াল লাইনের, আধ্যাত্মিক লাইনের মানুষের সঙ্গে যোগাযোগ করবে, এবং সেদিনই করবে তার সংস্পর্শে কেউ না, মানে বন্ধু বান্ধবের মধ্যে চেনাশোনা আছে। তো যথারীতি যেমন ভাবা তেমনি কাজ, তিনি যান এবং একজন ভদ্রলোককে নিয়ে আসেন। সেই সময় আমার মনের অবস্থা বুঝতে পারছেন যে একটা ভদ্রলোকের বয়স যার 55+, সে আমার কাকিমাকে এই অবস্থায় বাথরুমে, এবং তার আগের দিনের ঘটনা, এবং সঙ্গে সঙ্গে তার খাবার যতবারই খায় সে মানে বেশিরভাগ তখন চিকেন স্টু, মানে এই সমস্ত ব্যাপারে মানে খাবার রেট বেড়ে গেছিলো প্রচণ্ড মাত্রায়, এবং স্বাভাবিক ছিল না সমস্ত কিছু। তখন আমারও কোনো জায়গায় মনে হয় হয়তো এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার নয়, আমি মানি বা না মানি তাতেও কিছু যায় আসে না, কিন্তু বাবা সুস্থ হওয়াটা একান্ত দরকার। তো যথারীতি উনি আসেন, ওনাকে নিয়ে আসা হয়। উনি এসেই বলেন যে তোমার বাবা, মানে যখন কথাবার্তা হয় উনি কিছু এসে চোখ বন্ধ করে দেখেন এবং বলেন যে আমার বাবার শরীরে কোনো প্রেত রয়েছে, মানে পিশাচ টাইপের, মানে কেউ রয়েছে যে হসপিটাল থেকেই এসছে, তো এখানে কিছু যজ্ঞ জাগাদির করা দরকার, কিছু রিচুয়াল করা দরকার, তবে গিয়ে একে আরও কিছু কথা বলে যে কিছু জিনিস ক্রিয়া করতে হবে, যেটা একটা দূরে শ্মশানে গিয়ে সেখানে ফেলে আসতে হবে, বা এই সমস্ত ব্যাপারগুলো আমি এতটা খুলে আপনাকে এখন আর বলছি না। তো সেই যজ্ঞ হয় পরপর 2 দিন, এবং দেখেছিলাম দাদা এই প্রথমবার কোনো মানুষের শরীরে যখন কোনো অশরীরীর প্রবেশ করে এবং অসৎ উদ্দেশ্যে, তখন যে কী অবস্থা হয় সেটা
আমার তো জানা ছিল না, কিন্তু সচক্ষে দেখেছিলাম পজিশন, যেটাকে আমরা ইংলিশে বলি। কারণ ভদ্রলোক যেটা করেছিলেন এক্সর্সিজম, যেটাকে আমাদের খ্রিশ্চান ভাষায় বলা হয়, তো তিনি করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এমনি তার একটা মাইল স্ট্রোক হয়েছিল। যখন শরীর থেকে সেই দুষ্ট আত্মাকে সরানো হয়, আমার বাবা সেখানেই এক্সপায়ার করেছেন। দুর্ভাগ্যবশত ওনাকে মানে উনি বলেইছিলেন যে ওনার যা শারীরিক অবস্থা, যদি এদিক ওদিক হতেও পারে, তা আমরা যেটা ডিসিশান নিয়েছিলাম যে আমরা এটাই বলেছিলাম যে আপনি যেভাবেই হোক, ভাবিনি যে উনি মারা যাবেন, যে আপনি বার করুন, সেটা তখন নয় দেখা যাবে কি করা যাবে। কিন্তু তাকে শরীর থেকে বার করতে গিয়ে আমার বাবা এক্সপায়ার করে যায় স্পটেই। এবং তারপরে রিচুয়ালের কিছু কারণ থাকে, যেগুলো বলেছিল শ্মশানে গিয়ে দিয়ে আসতে হবে, এ করতে হবে। তো যথারীতি আমরা সেগুলো পালন করি, এবং সঙ্গে সঙ্গে বাবারও কাজকর্ম হয়। তো এইখান থেকে আমার বিশ্বাস দাদা, যে কিছু না কিছু তো অস্বাভাবিক জিনিস আছে আমাদের এই জগতে, যেটা সময় অসময় আমাদের সঙ্গে যুক্ত হয়, কোনো কারণবশত হোক বা অকারণবশত হোক। কিন্তু হ্যাঁ, এটা বুঝেছি যে সায়েন্সের কাছে এখনও অনেক কিছু, আজকের দিনেও, আজকে এত মডার্ন হয়ে যাওয়া সত্ত্বেও এখনও অনেক কিছু জানবার বাকি আছে, যেটা জানা দরকার। কারণ মানুষ অলওয়েজ দোদুল্যমান একটা পরিস্থিতির মধ্যে থাকে। যার সঙ্গে ঘটে সেই হয়তো বিশ্বাস করে, যেটা আমার এই সমস্ত ঘটনার পর থেকে আমার দৃঢ় বিশ্বাস এটাই হয় যে আমাদের জগতের সঙ্গে সঙ্গে আরও অনেক মানে ক্রিয়েচার রয়েছে আমাদের এই জগতে, যাকে আমরা আমাদের দৃষ্টিশক্তিতে দেখতে পাই না, যতক্ষণ না তারা দেখা দেবার মানে একটা পরিস্থিতি ক্রিয়েট করছে। তো যাই হোক বন্ধুরা, এই ঘটনাটা উনি শেয়ার করেন আমাদের সঙ্গে, মানে বিশেষ করে আমার সঙ্গে, যেহেতু ওনার একটা ঘটনা ঘটেছে যেখানে কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো উনি ফেসবুক পেজ দেখে উনি কন্ট্যাক্ট করেন আমার সঙ্গে, এবং ওনার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা তুলে ধরেন আমার সঙ্গে। আমার মনে হলো যে আমাদের সামনে, মানে আমার এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা দরকার, যে এরকম অনেক ঘটনা থাকে আমাদের চোখের আড়ালে ঘটে যায়, বা যার সঙ্গে ঘটে তখনই আমরা বুঝতে পারি। তবে হ্যাঁ, এটা সত্য যে বিজ্ঞান আজকে অনেক কিছুই আবিষ্কার করেছে, অনেক কিছুই টেস্টিং চলছে, অনেক কিছুই এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডে, ইউনিভার্সে এমন অনেক রহস্য রয়েছে যার সন্ধান আমরা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। যাই হোক, ঘটনাটা যদি কোনো সঠিক মনে হয়, ঠিক লাগে, কারণ এটা কোনো গল্প নয়, তাহলে শেয়ার করবেন। এবং আপনার সঙ্গে যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে এবং ঘটবার পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কারণ আমি ফেসবুক পেজে যদি আমাকে প্রপার ফলো করেন, মানে আমার কাজই হচ্ছে ইনভেস্টিগেশন, প্যারানর্মাল ইনভেস্টিগেশন, আফটার ডেথ ইনভেস্টিগেশন এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ভাইব্রেশন সায়েন্সের ওপর কাজ করা। তো সেটার বিশেষ ভিডিও আমি এখানে দিই না, এখানে খালি ঘটনা রিলেটেড ভিডিও আমি দিচ্ছি। বাকি ফেসবুক পেজে আমার সমস্ত রকম ভিডিও থাকে। তো চলুন আজকে এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো থাকুন। নমস্কার।